নমস্কার, আমি রজত সুব্রমুখটি এসএসসিএনে আপনাদের স্বাগত। 14 তারিখ থেকে ইডেনে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের টেস্ট ম্যাচ। এই 14 তারিখ সাউথ আফ্রিকার ম্যাচ শুরুর আগে আমাদের মন চলে যাচ্ছে 1991 সালে। 1991 সালে সাউথ আফ্রিকা নির্বাসন কাটিয়ে প্রথম ক্রিকেটে যখন ফিরল, তখন ক্রিকেট তাদের বুক পেতে জায়গা করে দিল ইডেন গার্ডেন্স। এবং এই ইডেন গার্ডেন্সে ওই ম্যাচটা হওয়ার পেছনে যার সবথেকে বড় কন্ট্রিবিউশন ছিল, তার নাম জগমোহন ডালমিয়া, ভারতীয় ক্রিকেটের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। আজকে ভারতীয় ক্রিকেট যে জায়গায় দাঁড়িয়ে আছে, তার সিংহভাগ কৃতিত্বের অধিকারী যিনি কেউ ক্লেম করতে পারেন, তিনি জগমোহন ডালমিয়া। এবং আমার সঙ্গে আছেন জগমোহন ডালমিয়ার ছেলে। আমি প্রথম প্রশ্নটা করব অভিষেককে। অভিষেক, 91 তোমার মনে আছে? হ্যাঁ, একদম মনে আছে, কারণ সেই সময় যদিও আমি অনেক ছোট, কিন্তু সেই সময় যে বাবার যে উদ্যোগটা আমার বেশ ভালোভাবেই মনে আছে। কারণ ওদের যে ফেরত আসাটা, যে আইসিসিতে যে মুভ করা, এই যে অনেকগুলো যে পদক্ষেপ ছিল, তো সেগুলো সেই সময় অনেকটাই উদ্যোগ নিয়েছিলেন বাবা। এবং দেখেছিলাম যে ফোনে কথা বলতে তখন, কারণ তখনকার ওই পুরনো ফোন হতো, তো সেগুলো সে ডায়াল করে ঘুরিয়ে ট্রাঙ্ক কল করা তখন বলা হতো, তখন যখন ইন্টারন্যাশনাল কলগুলো হতো। তো সেগুলো করা থেকে আরম্ভ করে যে পুরো ব্যবস্থা করা, যে যখন ওরা এখানে আসে, সাউথ আফ্রিকা যখন এসেছিল, ওরা কিন্তু স্ট্রেট কলকাতাতেই নেমেছিল। সেটা ইউজুয়ালি ভায়া দিল্লি বা বম্বে হয়ে আসে ফ্লাইট, কিন্তু চার্টার্ড ফ্লাইটে নেমেছিল কলকাতাতে ফ্রম জোহানেসবার্গ। তো ওখান থেকে এসেছিল এবং ওখানকার যে টিম, ওরা সকলেই, ইনফ্যাক্ট বাড়িতেও একটা গেট টুগেদার হয়েছিল, তো সেখানে সকলেই এসেছিল। সেখানে প্লেয়াররা তো বটেই, বাট তাদের অফিসিয়ালরা তো সকলে এসেছিল এখানে, যে একটা যে ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট বলে, যেটা যে সেই জন্যে আপনারা সকলেই জানেন যে আগেও দুর্দান্ত টিম ছিল সাউথ আফ্রিকা অ্যাপাথাইটের আগে। তারপরে যখন এখানে আবার ফেরত আসে, তো সেই সময় মনে আছে যে একটা ভালো গেট টুগেদার হয়েছিল এবং সেখানে অনেকের সাথে পরিচয় হয়েছিল। এবং ফার্স্ট আমায় কেউ, যে হয়তো বাবার ছেলে হিসেবে, কিন্তু যে ইনভাইট করে অন্য একটা কান্ট্রিতে, যে এসে দেখতে এসো, এই ছোটো ছোটো জিনিস যেগুলো কখনোই ভোলা যায় না, যদিও বহু বছর কেটে গেছে, কিন্তু তাহলে ওটা ভোলা যায় না। এবং যেভাবে ওদের স্বাগত জানানো হয়েছিল, যে পুরো অতগুলো মোটর সাইকেল দিয়ে, তখন ওদের যেসব নিয়ে এসেছিলো এয়ারপোর্ট থেকে ফেরত হোটেল অবধি, তো আমার মনে হয় যে এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ তখন একটা পুরো অ্যাটমসফিয়ার ছিল, যে একটা যে এখনও যদি দেখেন যে ম্যান্ডেলা গান্ধী যে ট্রফিটা, যেটা হচ্ছে ফ্রিডম কাপ, তো আমার মনে হয় যে তখনও একটা অদ্ভুত একটা পরিবেশ ছিল এবং সকলে মিলে ওয়ার্মলি তাদেরকে আবার ওয়েলকাম ব্যাক করেছিল। আমি তো দর্শকদের জানিয়ে রাখি যে ভারতীয় ক্রিকেট বা বিশ্ব ক্রিকেটে যদি দুটো যুগ ধরা হয়, একটা হওয়া উচিত কিন্তু প্রি 1991 ইডেন গার্ডেন্স সাউথ আফ্রিকা ইন্ডিয়া ম্যাচ, আর একটা পোস্ট 1991 দ্যাট ম্যাচ। কেন প্রি অ্যান্ড পোস্ট বলছি? কারণ একটাই, তার আগে ক্রিকেট ম্যাচ দেখানো হতো দূরদর্শনে, এবং এই ক্রিকেটের যে দেখানো, ক্রিকেট যে ট্রান্সমিশন, এই ক্রিকেট ব্রডকাস্টিং, এই ব্রডকাস্টিংয়ের মধ্যে যে একটা বিরাট পরিমাণ টাকা, বিরাট পরিমাণ অর্থ এবং বিরাট পরিমাণ এমপ্লয়মেন্ট এবং সম্ভাবনা লুকিয়ে আছে, সেটা কিন্তু জগমোহন ডালমিয়াকে প্রথম মনে করিয়ে দিয়েছিলেন তৎকালীন সাউথ আফ্রিকান ক্রিকেটের সর্বময় কর্তা আলী ব্যাকার। এবং এই আলী ব্যাকারই প্রথম জগমোহন ডালমিয়াকে বলেন, এবং তার থেকেই শুরু হয় কিন্তু ক্রিকেট ব্রডকাস্টিং প্রাইভেট চ্যানেলে। ইমেন্স কন্ট্রিবিউশন। আজকে যে ভারতীয় ক্রিকেট এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের সবথেকে বড় ধনী বোর্ড, তার বীজ কিন্তু বপন হয়েছিল 1991 সালের জগমোহন ডালমিয়া ইনিশিয়েটিভে, সেই ম্যাচটায়। আমি কি ভুল বলছি? না, একদমই ঠিক বলছেন, কারণ আমার মনে হয় যে সেখান থেকে হয়তো শুরু। তবে আরেকটা যে ইম্পর্টেন্ট ছিল যে টুর্নামেন্টটা, সেটা হচ্ছে হিরো কাপ। তো সেই সময় যখন হয়, তখন TWI ছিল ট্রান্স ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল। তো তখন তারা বিল সিনরিচ বলে একজন ছিল যে হেড করতো, তখন ওখানকার CEO ছিল। তো তারাই তখন প্রপোজালটা দিয়েছিল যে যাতে এখানে যে ওরাও করতে চায় এবং স্টারকে নিয়ে করতে চায় কোলাবোরেশনে। তো সেই সময়টা অবভিয়াসলি তখন দূরদর্শন অনেক অবজেকশন করে, প্রসার ভারতী তখন অবজেকশন করে এবং একটা বিশাল লিগাল যুদ্ধ হয়।
যে যে ওরা তখন বলে যে না ওরাই দেখাবে এবং ওদের কিন্তু টাকা দিয়ে তখন দেখাতে হতো। আর আর তারপর থেকেই যে তখন কেসেসগুলো হয় সেটা সুপ্রিম কোর্ট রাত্রিবেলা ডিসাইড করে। তো সেটাও মনে আছে, কারণ সকলে আগ্রহে ফোনের দিকে তাকিয়ে বসে থাকা, যেটা যে কেননা আর কিছু হয়তো আমরা বুঝতাম না তখন, কিন্তু এটা জানতাম যে বাবা যেটা করছে যেটা মেক অর ব্রেক। কারণ সেই সময় সিএবি যেভাবে ইনভেস্ট করেছিল যে ওই টুর্নামেন্টে, তো সেটা যদি সাকসেস না পেত তাহলে কিন্তু প্র্যাকটিক্যালি ব্যাংকরাপসির দিকে চলে যেত। তো একটা আইদার এসপার বা ওসপার ওরকম যে কথাটা হয়, তো ওই রকম একটা ছিল সিচুয়েশন, ডু অর ডাই অ্যাবসলিউটলি। আর সেটাই ছিল যে তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা এমন কেন ইম্পর্টেন্ট। তো তখন বাবা বলেছিল যে যদি এটা হয় সাকসেসফুলি তাহলে কিন্তু এরপর থেকে ইন্ডিয়ান ক্রিকেট বদলে যাবে, আর স্পোর্টসও একটা ডিফারেন্ট একটা মাইলস্টোন হবে। তো সেটাই তখন জানতাম না কীভাবে, কিন্তু তবে এই জন্য আমরাও কিন্তু প্রার্থনা করেছিলাম যেতে হয়, যে যেহেতু বাবার ইনভলভড আছে, বাবা চাইছে, তাই আমরাও সকলে ঠাকুরকে চাইছি যে যেন একটা ফেভারেবল ডিসিশন হয়। এবং রাত্রির বেলায় তখন অনারেবল জাস্টিসের বাড়ি থেকে একটা অনেক মেম্বার বেঞ্চ ছিল, তো সেখান থেকে মানে রাত অবধি চলে। কারণ প্রথম ম্যাচটা আপনি যদি মনে করেন দেখবেন সেই সময়টাও কিন্তু লক করে রাখা ছিল প্রোডাকশন কিটগুলো, কিন্তু তারপর থেকে এগুলোকে ইউজ করা হয়। তো তাই জন্যে তো সেখান থেকে হয়, তবে সেখান থেকে টাকা আসা শুরু হয়, তারপর সেটা বাড়তে থাকে। এই যে একটা ওভারঅল যে ইকোসিস্টেম, সেটার জন্যে আমার মনে হয় যে রেভিনিউ জেনারেশন ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট, আর তার আগে সেটা হতো না। তো তাই জন্যে সকলেই আপনি যদি দেখেন আগেও প্র্যাকটিক্যালি বিসিসিআই ওয়াজ এন মাইনাস, তখন মাইনাস 90 লাখ টাকা ওয়াজ ব্যাংক ব্যালেন্স অফ বিসিসিআই। কোন সময়টা? 1990s শুরুতে। হ্যাঁ, তো তখন সেই সময়টা 89-90, সেই সময় হয়তো মাইনাস 90 লাখস ছিল হচ্ছে বিসিসিআই ব্যাংক ব্যালেন্স, প্র্যাকটিক্যালি যে লোকের কাছ থেকে ধার নেওয়ার অবস্থায়। তো সেখান থেকে আজকে যে জায়গায় গেছে, ইভেন আইসিসি ফর দ্যাট ম্যাটার, যখন হয়েছিল আইসিসিরও পরে যখন হয়, তো তার আগে হয়তো প্রুডেন্সিয়াল কাপ হয়েছে, বেনসন অ্যান্ড হেজিস হয়েছে, বাট যে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সেগুলো কিন্তু 99 থেকে শুরু হয়। তার আগে 98-এ ফার্স্ট টুর্নামেন্ট আইসিসি হয়, যেটা হয়েছিল বাংলাদেশে, তো আইসিসি নকআউট ট্রফি বলে। সেখান থেকে কিন্তু আইসিসির ফান্ডস জেনারেশন শুরু হয়। তার আগে খালি 16,000 পাউন্ড ছিল, সেখান থেকে যে মিলিয়ন্স, যে এই যে ক্রিকেট, ইন্ডিয়ান ক্রিকেট এই যে গোল্ড মাইন্সের ওপর বসে আছে, বলা যায় যে জগমোহন ডালমিয়া এই গোল্ড মাইন্স প্রথম, দ্য কলম্বাস টু ফাইন্ড দ্যাট গোল্ড মাইন। এটা কি মানে সেটা হয়তো মানুষ বলবে, সেটা পরিবারের সদস্য হিসেবে বলা মুশকিল, তবে দেখেছি যে উনি ওনার ফোরসাইটটা খুব ভালো ছিলেন, উনি জানতেন যে কি করলে কি হবে, এবং জেনুইনলি এই খেলাটাকে ভালোবাসতেন। আমার মনে হয় যে কেউ যারা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত আছে, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে খেলাটাকে ভালোবাসা আর খেলার প্রোগ্রেসটাকে চাওয়া। সবসময় আপনাকে পজিটিভ ভাবতে হবে, সেটা উনি ভাবতেন এবং চেষ্টা করেছিলেন যে যাতে একটা শুধু যে উনি ডিফারেন্স আনছেন সেটা না, উনি সবসময় বিলিভ করতেন একটা টিম ওয়ার্কে, যে সকলে মিলে যেন করে, কারণ এই খেলাটা সকলের জন্য। তো তাই জন্য একটা ওনার অল ইনক্লুসিভ অ্যাপ্রোচ ছিল, তবে অ্যাট দ্য সেম টাইম যাতে রেভিনিউ জেনারেট করলে যে বাকি জিনিস যে ইনফ্রাস্ট্রাকচার হবে, সেখানে যে আপনি কোচেসদেরকে রেমিউনারেশন দিতে পারবেন এবং যে টাকা পাবে পুরো, নাহলে আসবে কেন কেউ, যদি আপনার একটা সকলেই যে এখান থেকে যে মানে সকলে একটা লাইভলিহুডের দরকার, যে ক্রিকেট যে একটা লাইভলিহুড হতে পেরেছে, আমার মনে হয় দ্যাট ওয়াজ দ্য স্টেপিং স্টোন। সো জগমোহন ডালমিয়া, আমি বলছি না যে অভিষেক ডালমিয়া জগমোহন ডালমিয়ার ছেলে, আমি সেটাই যাচ্ছি না, আমি বলছি জগমোহন ডালমিয়াকে আমরাও সাংবাদিকতা দিয়ে টাওয়ারিং পার্সোনালিটি, সেই 2003 এন্ডোর্সমেন্ট বিতর্ক, যোগুদা যাচ্ছেন, আমাদের পরিচিত নাম, যোগুদা যাচ্ছেন দুবাই গিয়ে মিটিং করছেন, এই এন্ডোর্সমেন্ট বিতর্ক মেটাচ্ছেন, চারিদিকে মানে অত বড় অ্যাম্বুশ মার্কেটিং এর একটা ইস্যু হয়েছিল। হ্যাঁ, সেটা হয়েছিল। এই এতদিন সামলে রাখতেন কিভাবে? দেখুন, আমার মনে হয় যে উনি সময়টাকে ভালো ডিভাইড করতেন। উনি সকালে উঠে তো আগে নিজের ব্যবসার দিকে মন দিতেন, আগে প্রথম 1 ঘন্টা ফোন করতেন, করে সবাইকার সঙ্গে কথা বলতেন, খেলার যারা আছে, তারপরে রেডি ফেডি হয়ে অফিস যেতেন। উনি বিকেল অবধি ওখানে থাকতেন, তারপর বিকেল থেকে রাত্রির 11:30 অবধি উনি খেলার দিকেই সময়টা দিতেন। হয়তো কখনো ওনার অফিস থেকেও করেছেন, তখনও কিন্তু লোকে অনেকেই বলতো যে হেডকোয়ার্টার্স, মানে মজা করে বলতো যে কলকাতায় হয়ে গেছিলো,
যে ইন্ডিয়ান ক্রিকেটের, কারণ সেই সময়টা অ্যাবসলিউটলি হেড করো না, উই ইউজ টু ফিল প্রাউড যে সেই সময়টা কলকাতা থেকে রুল করা হচ্ছে বিশ্ব ক্রিকেট। হ্যাঁ, তো সেই সময়টা আমি দেখেছি যেটুকু পরেও, যেটা অফিসে যখন আমি জয়েন করি তখন কম বয়সে করেছিলাম, তো সেই সময় দেখেছিলাম যেটা আপনি অ্যাম্বুশ মার্কেটিংয়ে বলছেন সেইগুলো দেখা হয়েছিল, সেটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় হয়েছিল, কারণ তার আগে এই জিনিসটা ছিল না। যেটা আপনাকে বললাম যে 99 থেকেই প্র্যাকটিক্যালি 98 থেকে আইসিসি টুর্নামেন্টগুলো শুরু হয়, কিন্তু তারপর থেকে যখন ওখানে যে এই ক্লজেসগুলো আসতে শুরু হয়, তো তখন ডেফিনেটলি একটু যারা প্লেয়ার যারা একটু এন্ডোর্সমেন্ট করেছিল। আমি একটা জিনিস জিজ্ঞেস করি, মানে আমি একটু এভাবেই জিজ্ঞেস করছি, বাবা হিসাবে জগমোহন ডালমিয়া না প্রশাসক জগমোহন ডালমিয়া, কে বেশি পয়েন্ট পাবে অভিষেকের থেকে? দুজনেই। কারণ দেখুন, বাবা হিসেবে এই জন্যে যে হয়তো উনি এইসবের সময় দিয়েছিলেন, কিন্তু কখনোই ওনার যে পরিবারের প্রতি যে কর্তব্য বা টাইম দেয়, এটা কখনোই উনি কম্প্রোমাইজ করেননি ওইভাবে। কারণ রাত্রির বেলা আমরা হয়তো জেগে থাকতাম, 11:30টার সময় উনি ফিরলে তারপর এসে চান টান করে তারপরে আড্ডা হতো। আমরা তাই জন্য আমাদের একটু জিএমটি টাইপ আমরা ফলো করি, কারণ ওই 2টো অবধি ওটাই ছিল সময় যেটা বাবার সাথে আড্ডা মারা যাবে। কারণ তারপর থেকে তো আবার সকাল থেকে বাবা কাজে ব্যস্ত, এবং আমাদেরও স্কুল থাকতো। তারপরে যখন স্কুল থেকে ফিরতাম তো বাবা তখন ততক্ষণে অফিসের জন্য এগিয়ে যেত, এবং তারপর ব্যবসা, ভারতীয় ক্রিকেট এবং পরিবার, টাফ একটা। বাট জগমোহন ডালমিয়া খুব প্রতিকটা, আমি পারিবারিক বা ইয়েতে যাচ্ছি না, প্রশাসক হিসেবে জগমোহন ডালমিয়া কিন্তু 100-তে 200। আমার মনে, দেখুন সেটা সবাই মিলে বলবে সেটা কত, কিন্তু পরিবার হিসেবে 100-200 সেটা বলাই যায়। কারণ যদি আপনি দেখেন যে ইভেন আমার মামার বাড়িতে যখন দুর্গা পুজোতে এরকম কোনো পুজো হয়নি যেটা উনি ছিলেন না, অথচ সেই সময় কিন্তু বিসিসিআইয়ের এজিএম হওয়ার সময়টা, বিসিসিআইয়ের অনেক এজিএমই ফিক্স হতো, ফিক্স হতো অনেক ডেটগুলোই দুর্গা পুজোর পাঁজি দেখি আর কি, যে পাঁজিতে কবে দুর্গা পুজো আছে সেই ডেটগুলো বাদ দিয়েই কিন্তু অনেক এজিএমগুলো হয়েছে। সব দিকপাল তখন রাজ সিং দুঙ্গারপুর সবাই, তখন কোয়ালিটি ওয়াজ অ্যাট এ ডিফারেন্ট লেভেল। আপনি যদি দেখেন প্রত্যেক জনই যারা আসতো অনেক ছিল তখন, অনেক স্টলওয়ার্ক ছিল তখন সেই সময়, তো এগুলো তো ছিলই। তবে আমার মনে হয় যেগুলো আপনি বলেছেন তার পাশাপাশি আরেকটা ভেরি ইম্পর্টেন্ট যে একটা ইনসিডেন্ট ছিল, সেটা ছিল 1987-এর ওয়ার্ল্ড কাপ ফাইনালটা। সেটা সেটা ওয়াজ নট ইজি, কারণ অনেকেই হয়তো জানেন না যে উনি কম্প্রোমাইজ করেছিলেন, স্যাক্রিফাইস করেছিলেন যে ওনার ট্রেজারারশিপ এখানে আসার জন্য। যে কারণ উনি তখন ট্রেজারার ছিলেন, উনি বলেছিলেন যে একটা এর বাইরে বলাটা ঠিক না, কারণ কারোর সাথে হয়েছিল জিনিসটা, তবে এর পেছনে কিন্তু ওনাকে স্যাক্রিফাইস করতে হয়েছিল, তবেই কিন্তু আরেকজন সদস্য যে ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার ছিল সেও কিন্তু এখানে সাপোর্ট দিয়েছিল। কারণ তখন কথা ছিল যে দিল্লি হবে, বম্বে হবে, চেন্নাই হবে না কলকাতায় হবে, কারণ এই চারটেই কিন্তু মেট্রোপলিটন সিটিস ছিল তখন। তো সেই সময় বিভিন্ন অ্যাসপেক্টগুলো হয়, সেখান থেকে ইডেন গার্ডেন্সের লিজ তৈরি হয়, কারণ তার আগে লিজ ছিল না, তাই জন্য অনেক স্টেক হোল্ডার্স ছিল ইডেন গার্ডেন্সে। যে সিএবি যেটা পায় লিজটা, তার পেছনে আলাদা একটা স্টোরি, পুরো সেটা বলতে গেলে আরও হয়তো 20 মিনিট তার পেছনেই বলতে হয় যে কীভাবে জিনিসগুলো হয়, কিভাবে তখন স্টেডিয়াম সংস্কারের কাজগুলো হয়, কিভাবে তখন থেকে লাইফ মেম্বার্স নেওয়া হয়, কারণ টাকা জেনারেট করার জন্য টাকা ছিল না। স্টেডিয়াম 1,20,000, হ্যাঁ 1 লাখ, তো 1 লাখ ছিল হয়তো, কখনো হয়তো অনেক লোক হয়তো এসেছে আরও, কিন্তু মোটামুটি ক্যাপাসিটি ওয়াজ ক্লোজ টু 1 লাখ। ইট ওয়াজ 95,000 অফিসিয়ালি, বাট 95,000, কিন্তু তাছাড়া পুলিশ ছিল, বাকি ছিল, সকলে মিলে হয়তো অনেকেই ওটা একটু হয়তো বাড়লেও বাড়তে পারতো, কিন্তু তবে সেটার জন্য লাইফ মেম্বারদের যে কন্ট্রিবিউশন, সেখান থেকে টাকা জেনারেট করা, কারণ তখনও কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটের টাকাটা ছিল না, তো সেই জন্য সেটা যে প্রপোজালটা ছিল, ভারতীয় ক্রিকেটে টাকা এনেছে জগমোহন ডালমিয়া, কিন্তু ওটারও যেটা প্রপোজাল ছিল যে ম্যাক্সিমাম ইন্ডিয়ানস যাতে খেলা দেখতে পারে, সেই জন্যে কিন্তু এই অত বড় স্টেডিয়ামটা তখন তৈরি করা হয় এবং ভেঙে পুরো করা হয় সেই সময়টা, যে যাতে যে প্রত্যেকের একটা ইউএসপি লোকে চাইছিল, যে দিল্লি হয়তো বলছিল যে এটা আমাদের রাজধানী, বম্বে হয়তো বলছিল এটা আমাদের ক্রিকেট ক্যাপিটাল, কিন্তু তাহলে কলকাতার কী,
তো কলকাতার সেই জন্য তখন যে ম্যাক্সিমাম ইন্ডিয়ানস খেলা দেখতে পারবে, তো সেটাই ওয়াজ দ্য কি পয়েন্ট, সেটা ট্রিগার পয়েন্ট ছিল। তো সেই সময় ওনার ওই উদ্যোগটা ছিল, সঙ্গে বিশ্বনাথ দত্ত সাহেবও তখন ছিলেন। তো আমার মনে হয় যে ওই যুগলবন্দিতে অনেক পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল, তবে উনি ডেফিনেটলি এই জিনিসগুলো নিয়েছিলেন। এবং তার আগে যেতে গেলে আরও আগে যেতে হয়, কারণ আইসিসি থেকে যখন হয় তখন না, জগমোহন ডালমিয়াকে নিয়ে তুমি একটা লিখছো না কেন? প্রশাসক জগমোহন ডালমিয়া পুত্রের চোখে। হ্যাঁ, অ্যাকচুয়ালি নট আ ব্যাড আইডিয়া, কিন্তু মানে এর দুটো তিনটে অ্যাসপেক্ট আছে। যদি আপনি একটা হচ্ছে যে কিভাবে জিনিসগুলো হয়েছে, পজিটিভ সাইডটা, আবার এক এক জায়গায় দেখতে হয় যে পলিটিকিংও কিন্তু অনেক ইনভলভ ছিল। সেগুলো বললে হয়তো অনেকে ভাববে যে আজকে তাহলে তো কারোর সাথে কারোর কথা বলাই মুশকিল, সেই জিনিসগুলোকে বলে, নাহলে পুরো গল্পটা সাজানো যাবে না। সাজাতে গেলে একটা হচ্ছে সামনের গল্প, একটা হচ্ছে কেউ জানে না, তুমি ছাড়া ইউ আর দ্য বেস্ট পারসন। আই হ্যাভ সিন ফ্রম ভেরি ক্লোজ কোয়ার্টার্স। কারণ আমি যখন ছোটোবেলা, যেটা আমি একটু আগে বলছিলাম আপনাকে, যে যখন রাত্রি 12টা থেকে 2টো অবধি আড্ডা হতো, তো কিসের ওপর আড্ডা হবে, তো আমি খালি শুনতাম যে সারাদিন কি হলো ক্রিকেটে, আইসিসিতে কিভাবে ইন্ডিয়াতে টুর্নামেন্টটা এলো, কেন তার আগে ইংল্যান্ডের বাইরে হয়নি। তো সে সময় যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ভিটো ছিল, সেটা কিভাবে সরলো, তারপর থেকে শুরু করে করে এটা আমার কাছে একটা লেসেন থাকতো। আর যে জন্য আমি এই খেলাটাকে এত ভালোবাসি, কিসের জন্য, কারণ এটাই আমি দেখতাম। আর বাবাকে আমি, দেখুন, সবার যে কোনো ছেলের কাছে বাবা হচ্ছে সুপার হিরো। তো দেখছি, টিভিতে দেখছি কি হচ্ছে, খবরের কাগজে যে দেখছি যেটা বেরোচ্ছে, তার আমার একটাই কন্ডিশন ছিল যে একদিন আগে আমাকে বলতে হবে রাত্রিবেলায় যে কালকে টিভিতে কি দেখাবে, কালকে এতে কি দেখাবে, কি বলে কাগজে কি আসবে, তার আগে যেন আমি জানতে পারি। তো সেটাই বাবা বলতো আমাকে, মাকে। ফাইনালি দুটো প্রশ্ন। জগমোহন ডালমিয়া কি তার ডিউ রিটার্ন পেয়েছে ফ্রম ইন্ডিয়ান ক্রিকেট, নট ফ্রম দ্য মাসেস? দেখুন, আমার মনে হয় যে যে সেটা পেয়েছে, কারণ এই কারণেই বলবো যে উনি আবার যে 2015 সালে, ইভেন 2013 সালে যখন স্পট ফিক্সিংয়ের ইস্যুটা হয়, সবাই মিলে কিন্তু ইউনানিমাসলি ওনাকেই চায় অ্যাজ ইন্টারিম হেড। তো সেই সময়টা ইন্টারিম প্রেসিডেন্ট বলবো না, কারণ যদি অনেকে হয়তো এই টার্মটা ইউজ করেছিল, বাট টেকনিক্যালি হয়তো হি ওয়াজ হেডিং দি অ্যাডমিনিস্ট্রেশন সেই সময়টা। সো ইন্টারিম চিফ হিসেবে বলতে পারেন। সেটা হয়েছিল 2013 সালে, এবং 2015 সালে ইউনানিমাসলি হি ওয়াজ ওয়ান্স অ্যাগেন ইলেক্টেড। তো আমার মনে হয় না যে এতবার কেউ এই সুযোগটা তখনও কেউ পেয়েছিল, যেটা সকলে মনে করেছিল যে আবার যাতে থাকে। তো আমার মনে হয় যে ক্রাইসিস, ডেফিনেটলি অনেকগুলো ক্রাইসিসের মধ্যে তো উনি সেখানে পদক্ষেপ নিয়েছিলেন, বাট অ্যাট দ্য সেম টাইম সকলে যে চেয়েছিল, আর আমার মনে হয় যে সেটাই যে ভালোবাসা যেটা উনি পেয়েছিলেন, আমার মনে হয় এটাই সব থেকে ইম্পর্টেন্ট। এখনও লোকে ওনাকে যে মনে রাখে, 10 বছর হলো মারা গেছেন, কিন্তু 10 বছর পরেও যে মারা গেছেন, এরপরেও যদি আমরা ভাবি যে হয়তো পাইনি, সেটা ঠিক হবে না। কারণ আমাদের পুরো পরিবারের পরিচয় কিন্তু উনি, তো ওনার থেকেই পরিচয়, সেটা মানুষের ভালোবাসা ছিল বলেই মানুষ ওনাকে ভালোবাসতেন এবং ওনাকে ওই সম্মানটুকু দিয়েছিলেন। সেই জন্যই আমরা আজকেও টিকে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।